নমস্কার, স্বাগত আপনাদের মধ্যরাত ইউটিউব চ্যানেলে। আজ আমাদের নিবেদন প্রতাপগড়ের রাজবাড়ি নামক একটি গল্প। কণ্ঠে রয়েছি আমি, আমার সাথে রয়েছে কোয়েল, এবং আবহ সঙ্গীত ও ভিজুয়াল গ্রাফিক্সে আছে সৌরভ। চলুন মূল গল্পে আসা যাক। মধ্যরাত। আমার নাম প্রণবেন্দু বিশ্বাস। বহরমপুরের একটা ছোট মেসে আমি থাকি। মা বাবা খুব কষ্ট করে বাংলাতে এমএ পাসটা করিয়েছে। মা বাবা গ্রামের বাড়িতেই থাকে, সেখানে তেমন কিছু কাজ আমি পাইনি। শহরের একটা ছোট মেসেই আমি বাস করি। ওই টিউশন পড়িয়ে যাটুকু রোজগার হয় তাতে আমার একার কোনো মতে চলে যায়। পাশের রুমের প্রণতিদি সেদিন তো বলেই বসলেন, এই যে প্রণবেন্দু, আর কতদিন নিজে হাত পুড়িয়ে রান্না করে খাবে? হুম, একটা বিয়ে টিয়ে তো করতে পারো। একটা সুন্দর বউ এলে কত যত্ন করে রান্না করে তোমাকে খাওয়াবে বলো তো। বিয়ে করে বউকে রাখবো কোথায়? এই তো একটা ছোট খাট, কোনো মতে আমি শুয়ে যাই। সেখানে আবার এক পাশে কোনো মতে রান্না করি। তাছাড়া বউকে খাওয়াবই বা কি? এই তো আমার আয়। একটা বড় লটারি লাগুক, তারপর না হয় ভাবা যাবে। এই কথা শুনে প্রণতিদি হেসে চলে গেল। আমি আবার নিত্যদিনের মতো কোনো মতে দুটো খেয়ে আবার টিউশন পড়াতে চলে গেলাম। আমি সারাদিনে 3 থেকে 4টে ব্যাচকে টিউশন পড়াই। দিন চারেক পর দেখলাম প্রণতিদি আবার হাজির। প্রণবেন্দু, একটু এইদিকে শোনো তো ভাই, তোমার সাথে একটা দরকারি কথা আছে। কথাটা এই যে, তোমার জন্য একটা কাজ দেখেছি ভাই। ওই প্রতাপগড়ের জমিদার বাড়িটা আছে না, ওটা দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকারের প্রয়োজন। তাই তোমার কথাটা তুলেছি। অনেক বছর আগে ওখানে জমিদার ও তার পরিবার বসবাস করত। তারা মারা যাবার পর বাড়িটা বিক্রি হয়ে গেছে। আর যে ভদ্রলোক বাড়িটা কিনেছে, উনি বিদেশে থাকে। তাই দেশে এসে সবসময় বাড়ি দেখাশোনা করা সম্ভব হয়ে ওঠে না। তিনি এবার দেশে এসেছেন, এসেই একেবারে একটা ভালো কেয়ারটেকারের খোঁজ খবর শুরু করে দিয়েছে। আমি তোমার কথাটা বললাম, তোমার পড়াশোনাও আছে, তা শুনে উনি তোমাকে রাখতে রাজি হয়েছেন। মাসে মাসে ভালো বেতনও দেবে, আর তোমার থাকা খাওয়ার ব্যবস্থাও সেখানে হবে। আর তোমাকে টাকা খরচ করে অযথা এখানে থাকতে হবে না। যতটা শুনেছি অন্তত মাসে 10,000 করে দেবে মনে হয়। তবে তুমি বরঞ্চ সামনাসামনি দেখা করে কথা বলে দিও, কেমন? এই বলে হেসেই চলে গেল দিদি। বুঝলে প্রণবেন্দু, তোমার বিয়ে না করার সমস্যাটা আর তাহলে থাকলো না। এবার তাহলে ঘটকালি শুরু করে দিই। এই সামনের জুলাই মাসের 1 তারিখ থেকে সেখানে জয়েন হতে হবে। হাতে আর বেশি সময় নেই, মাত্র দিন 15 বাকি। আমি জিনিসপত্রগুলো গোছানো শুরু করে দিয়েছি। গাড়ি থেকে নেমে আরো 10 কিলোমিটার ভেতরে যেতে হবে। সেখানেই জমিদারের বাড়ি, অর্থাৎ প্রতাপগড়ে। পুরো রাজপ্রাসাদের মতো বাড়ি। বাড়ির দালানও অনেক বড়, অনেক ফলের বাগান, ফুলের বাগানও দেখছি। বাড়ির চারপাশ শক্তপোক্ত প্রাচীর দিয়ে ঘেরা। আমার জন্য একটা রুম আগে থেকে তালা খুলে রাখা হয়েছে, সেখানেই আমি থাকবো। চারিদিকটা ঘুরে দেখে নিলাম, জায়গাটা বেশ মন্দ নয়। অন্তত বলা যেতে পারে রাত জেগে আমার যে গল্প লেখার শখ, তা এখানে কিন্তু মন্দ হবে না। রাতের খাবার খেয়ে নিয়েছি। ঘড়ির কাঁটার 9টা বাজার সঙ্গে সঙ্গে ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আজ ঘুমালে চলবে না। গত 10 দিন হলো একটা গল্প লেখা শুরু করেছি, কিন্তু শুধু গল্পের ভূমিকা লিখে আটকে গেছি, আর এগোতেই পারছি না। আজ লেখাটা শেষ করব বলে পণ নিয়েছি। তার উপর এত নিস্তব্ধ পরিবেশ আর কোথাও পাওয়া যাবে না। আমি একটা খাতা আর একটা পেন নিয়ে রুমের ভেতর খাটে বসলাম।
ভাবছি গল্পটাকে এইবার কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর সঙ্গে সঙ্গে সিগারেটে টান দিচ্ছি। সবসময় যে খাই এমনটা নয়, মাঝে মধ্যে ওই হয়ে যায় আর কি। ইতিমধ্যে মশারা তাদের দলবল নিয়ে গান বাজনা শুরু করে দিয়েছে। তারা এতদিনে একটা মানুষ দেখতে পেয়েছে, আনন্দ তো হবেই। বাড়ির মালিক যতবার এখানে এসেছে, এখানে একটি রাতও থাকেননি। চারিদিকে একটু ঘুরে দেখে আবার হোটেলে ফিরে যায়, সেখান থেকে আবার বিদেশ পাড়ি দেওয়া। তাই মশাদের সৌভাগ্য, আমার মতো শান্তশিষ্ট মানুষকে তারা খাদ্য হিসাবে পেয়েছে। তবে এই আনন্দ তাদের বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি রীতিমতো বিরক্ত হয়ে মশারি টাঙালাম। আমার মনে হয় মশার পেটে লাথি মারার দরুন অদৃষ্ট আমার প্রতি বিরূপ হয়েছে, তাই কারেন্টটাই বন্ধ করে দিল। অর্থাৎ কারেন্ট সেই মুহূর্তে চলে গেল। চারিদিকে একবার ঘুরে দেখে নিলাম, বেশ ঘুটঘুটে অন্ধকার। এই জোনাকির আলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তবে অনেকেই ভাবতে পারেন অন্ধকার, এরপর নিশ্চয়ই ভূত বেরুবে, যেরকম আমরা ছোট বয়সে অন্য কাউকে ভয় দেখাতাম। তবে আমার ভূতের ভয় কোনো কালেই ছিল না। মা বলতেন আমার নাকি জব্বর রাশি, অর্থাৎ সিংহ রাশি। এই রাশির জাতকেরা নাকি কোনো কিছুকে ভয় পায় না। তবে এই কথাটা যে কতটা সত্যি আমি সেটা জানি না। তবে আমার ভূতের ভয় নেই। উফ, এত গরম, তাই উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। বাইরের দক্ষিণের হাওয়া বেশ ভালোই গায়ে লাগছে। আমি টর্চ চালিয়ে লেখাটা লিখছি আর ভাবছি, এমন সময় চেয়ার টানার শব্দ। কে ওখানে? টর্চটা চেয়ারের দিকে মারার সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন কালো মতন একজন উঠে চলে গেল। টর্চ এদিক সেদিক ঘোরাতে আর কাউকে দেখতে পেলাম না। মনে হলো এ যেন মনের কোনো ভ্রম। নতুন জায়গা, তাই এরকম মনে হচ্ছে। ইঁদুরও তো হতে পারে, চেয়ারটাকে সরিয়ে দিয়ে গেছে হয়তো। তাছাড়া ভূতের কিংবা চোর ডাকাতের ভয় আমার কোনো কালেই ছিল না। আমার এমন কোনো জিনিস নেই যে চোর ধরবে, কিংবা এমন কোনো কাজ করিনি যে ভূতে আমাকে মারবে। সেই দিকে আর অযথা মনোযোগ না দিয়ে লেখাটা কিছুটা লিখলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি তার আর চেতন নাই। পরের দিন একইভাবে দিন গড়িয়ে রাত হলো। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, এখানে প্রায়শই রাতে কারেন্ট থাকে না। এই রকম করে 3 দিন পার হয়ে গেছে। 4 দিনের দিন বাকি অংশ লেখার জন্য বসেছি, এমন সময় পুরো যেন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কেউ একজন চেয়ারে বসে পড়ল। অবশ্য সেদিন পূর্ণিমা ছিল, তাই একটু পরিষ্কারভাবে সবকিছু দেখা যাচ্ছে। আমি টর্চটা না জ্বালিয়েই জিজ্ঞেস করলাম, আপনি কে বলুন তো? কওয়া বলা নেই, আমার রুমে ঢুকে আমার চেয়ারে বসে পড়লেন। আমি গতকাল লক্ষ্য করেছি কিন্তু কিছু বলিনি। আজ আবার সেখান থেকে একটা কণ্ঠস্বর এলো। আমি রে আমি, আমি লাজবন্তী। এই ফল বাগানেই থাকি আমি। অনেকদিন এখানে কাউকে দেখতে পাইনি, তাই আজ তোকে দেখতে পেয়ে একটু আলাপ করতে চলে এলাম। তা তুই এত চ্যাটর চ্যাটর করে আমাকে এত প্রশ্ন করছিস কেন? এমন করছিস যেন আমি অন্য কেউ। তা তুই ভূতে টুতে ভয় পাস না তো? না না, ভূতে ভয় আমার কোনো কালেই নেই। আজ তাহলে অনেক হয়েছে ছোড়া, আমি চললেম হে। তিনি মুহূর্তেই উধাও হয়ে গেলেন। তারপর পরপর 2 দিন তিনি আসেননি, কিন্তু পরের দিন রাতে আবার হাজির। আমি ভাবলাম এরা তো কোনো ফন্দি ছাড়া আসে না,
যা হোক তো একটা ফন্দি আছেই। এরপর আমি ভয়টাই ভুলে সোজা প্রশ্ন করলাম, তা তুমি বারে বারে এখানে আসছো কেন? কোনো ফন্দি টন্দি আছে নাকি তোমার? বাবা, ফন্দি টন্দি নয়, এসব কথা ভাবিস না। এই আমার একটু তোর সাহায্য চাওয়ার ছিল রে। সাহায্য? তা তোমাকে আমি কি সাহায্য করতে পারি? এখানে আরো কতজনের বাড়ি আছে, তাদের কাছে না গিয়ে সাহায্যটা আমার কাছেই চাইতে এলে কেন? তোর মতো তারা এত সৎ নন। আমি সব পরীক্ষা করে নিয়েছি। আমার সব পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস, তাই তোর কাছে আসা, বুঝলি? গতকাল সকালে দুজন ছেলে এসেছিল তোর কাছে 4 দিনের জন্য একটা রুম ভাড়া নেওয়ার জন্য। তোকে বাড়তি টাকাও নেবে বলেছিল, তুই তাদের না বলে দিলি। এইভাবে বাড়ির মালিককে ঠকাতে পারবি না বলেছিলি তো। তোর বেশি টাকারও প্রয়োজন নেই, এটাও বললি। আমি তোদের সব কথা শুনেছি। আমি তো ওখানেই নিমগাছের ওপরে ছিলাম। তুই বল, তোর চাইতে আর কেউ সৎ হতে পারে? অন্যজন হলে এই সুযোগে 2 পয়সা কামিয়ে নিত, কিন্তু তুই তো তা করিসনি। তাই তোর উপর বিশ্বাস করে একটা সাহায্য চাইতে এসেছি। তা আমি কি সাহায্য করতে পারি? তাহলে শোন, আমি মরার আগে গোয়ালে নিয়েছি। জমিদার বাড়িতে দুধ দিতে আসতাম। জমিদার নগেন চন্দ্র রায় ও তার স্ত্রী মল্লিকার কোনো সন্তান ছিল না, কিন্তু তাদের বাড়ি, ঘর, জায়গা, সম্পত্তি ছিল অনেক। ওদের বাড়িতে শিউলি নামে একটি মেয়ে কাজ করত। জমিদার বাবু ওকে তার নিজের মেয়ের মতোই রেখেছিল। শিউলির বাড়ি জমিদার বাবুর বাড়ি থেকে অন্য একটি দূরের গ্রাম। ওর মা তার ছোটবেলাতেই মারা গেছিল। তারপর ওর বাবা আবারও একটা বিয়ে করে। কিন্তু ওই সৎ মা শিউলিকে খেতে দিত না, মারত। শেষে তাকে তাড়িয়ে দিতে যখন তার বয়স মাত্র 8 বছর। সেই থেকে জমিদার বাবু বাড়িতে তার আশ্রয়। জমিদার বাবু তাকে পড়াশোনা করিয়েছিল, ক্লাস 10 পাশ করেছে সে। তারপরে নিজের ইচ্ছেতেই সে পড়তে চাইল না। এদের দেখাশোনা করা, বাজার করা ইত্যাদি সমস্তটাই সে নিজের দায়িত্বে করত। শিউলি এখন যুবতী নেই। প্রায় বাজার করে আসার সময়ই রাস্তার পথেগুলো ছেলে তাকে খুব বিরক্ত করে। জমিদার বাবুর ধমকেও কোনো কাজ হয়নি। এরপর জমিদার বাবু চিন্তা করলেন, বাইরের কাজকর্ম মেয়েদের ঠিক সাজে না, তাই বাইরের কাজকর্মের জন্য একটা ছেলে রাখতে হবে। আমাদেরও বয়স হচ্ছে, এই ভেবে জমিদার বাবু কাগজে একটি বিজ্ঞাপন দিলেন। আমার একটা ছেলের প্রয়োজন, যে আমার বাড়িতে থাকবে, খাবে, আবার মাসে মাসে মাইনেও তাকে দেয়া হবে। শুধু বাড়ির বাইরের কাজগুলো করবে। যদি কোনো ইচ্ছুক ব্যক্তি থেকে থাকেন, অতি সত্বর আমার বাড়িতে এসে যোগাযোগ করুন। ইতি নগেনচন্দ্র রায়, প্রতাপগড়। বিজ্ঞাপনের দিন 7 পর 25 বছর বয়সী একটা ছেলে এসে আছে। ওর অনেক দূরে বাড়ি। সে সংসারের অভাবে যেন বেশি দূর পড়াশোনা করতে পারে, সেই কাজ করতে ইচ্ছুক। তার নাম মোহাম্মদ। যত্ন সহকারে বাড়ির বাইরের কাজ, যেমন ধর বাজার করা, কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বাগান পরিচর্যা করা ইত্যাদি করবে। এইদিকে শিউলির মোহনের কোনো কাজে পছন্দ হতো না। সে সর্বদা খিটখিট, কখনো কখনো দুজনের মধ্যে ঝগড়াও লেগে যেত। গিন্নিমা এদের সব কাণ্ড কারখানা দেখে আড়ালে হাসতে। বয়স আমার এমনি এমনি বেশি হয়নি। উনি বুঝতেন প্রেম যে ঝগড়া দিন শুরু হয়, আগে ফোন শুধু তারপর প্রেম। ঠিক তেমনটাই হলো। আর গিন্নিমার অনুমানও সঠিক হল। মোহন শিউলিকে ভালোবাসে,
কিন্তু কেউই জমিদার বাবুর কাছে এই কথাটা বলে উঠতে পারছে না। তারা যে বিয়ে করে সংসার করতে চায়। একদিন সময় সুযোগ বুঝে গিন্নিমাই জমিদার মশাইয়ের কানে কথাটা তোলেন। জমিদার মশাই বেশ খুশি কথাটা শুনে, তবে অতি উত্তম প্রস্তাব। কিছুদিন পরে জমিদার বাবু তার গিন্নি ছেলে মেয়ে দুটো বিয়ে নিয়ে কথাবার্তা বলছে। এদের একটা বিয়ের দিন ঠিক করতে হবে তো। এরা এখানে আমাদের মেয়ে জামাইয়ের মতো থাকবে, আমাদের যা গয়নাগাটি আছে ওদের দিয়ে দেব, আর যা বিষয় সম্পত্তি খানিকটা অনাথ আশ্রমে আর বেশিরভাগই নয় এদের দানপত্র করে যাবে, বাকিটা এদের নামেই থাকবে। তাছাড়া এরা ছাড়া আর আমাদের আছেই বা কে বলতো? এই কথাগুলো আড়াল থেকে নাজমন্তি ওরফে লাজো সকালে দুধ দিতে এসে শুনে নেয়। এটাও জেনে যায় বাড়ির লকারের চাবি কোথায় আছে। লাজো একদিন ভোর রাতে বাড়ির পেছন দিক দিয়ে এসে পেয়ারা গাছ বেয়ে ছাদে চলে আসে এবং সেখান দিয়ে জমিদার বাবুর রুমে ঢুকে যায়। চুপটি করে লকারের চাবিটা নিয়ে গয়না টাকা পয়সা একটা থলিতে ঢোকাচ্ছে, এমন সময় হিন্দিমা চতুর্থ এবং সেখানে লাজুকে এত রাতে তার রুমে দেখতে পেয়ে কিছু বলতে যাবে, এমন সময় লাজু কি করবে কিছু ভেবে না পেয়ে একটা ভারী জিনিস দিয়ে গিন্নিবার মাথায় আঘাত করে। জমিদার মশাইকেও একইভাবে লাজু মেনে ফেলে। তারপর লাজু সেখান থেকে পালিয়েছে। রাতে এত কিছু ঘটার পর সকালে মোহন ডাকতে এসে দেখে এই কাণ্ড। বাড়ির দুজন কর্তার মৃতদেহ পড়ে আছে। তাদের দুজনের চিৎকারে পাড়া প্রতিবেশী সেখানে জমা হয়ে যায়, কিন্তু চুরি ও খুনের দায়ে দুটো নিষ্পাপ প্রাণীর 12 বছরের জেল। লাজবন্তী ঘটনাটা বলতে বলতে হঠাৎ থেমে যায়। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? তারপর তারপর গয়না টাকা পয়সা আমি আবার বাড়ির রান্নাঘরে মাটির উচ্ছে ফুটে দিই। আর কিছুদিন পর গয়না বিক্রির জন্য সপ্তাহে দিচ্ছে। সেখানে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ব্যক্তি ভোরেও যে একবার শান্তি নেই রে। আমি যে পাপ করেছি তার জন্য নরক যন্ত্রণা ভোগ করছি। সেখানে অসহ্য যন্ত্রণা রে। আমি মরতে চাই, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি সেই জিনিসগুলোকে আমি নিজে স্পর্শ করতে পারছি না, কারণ আমি যে মৃত, আমি যে আত্মা। আমি শুধু মুক্তি চাই রে। আমি আবার প্রশ্ন করলাম, তাহলে তাহলে আমাকে কি করতে হবে? শুনেছিলাম মোহন শৈলী জেল থেকে বেরিয়ে বিয়ে করেছে এবং সংসার করছে। তাদের একটি ছেলেও আছে অবশ্য। কিন্তু কিছু বৎসর পর মোহন হঠাৎ করে যকৃৎ ক্যান্সারে মারা যায়। স্বামীর মৃত্যুর পর ছেলে আর বউ সবুকে আর খেতে দেয় না, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তার উপর প্রচন্ড অত্যাচার করতো জানিস। শিউলি এখন এই বৃদ্ধ বয়সে রাস্তায় রাস্তায় দুটো খাওয়ার জন্য আমি জানি সে তার প্রাপ্যটুকু পাপ, তার অধিকারে যা যা আছে সে যেন সেটা ফিরে পান। তবে তো আমি আমার এই পাপের থেকে মুক্তি পাবো রে। আমি হাতে একটা কোদাল ও টর্চ নিয়ে গভীর রাতে লাজবন্তীর কথা মতো পাশের গ্রামে একটি জীর্ণ ভাঙা মাটির ঘরে তার দেখিয়ে দেওয়া জায়গা খুঁড়ে একটা পুটলি পেলাম। সেখান থেকে ফিরে এসে পরের দিন সকালেই আমি শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখি
একজন জীর্ণ কঙ্কালসার বৃদ্ধা ভিক্ষা চাইছে। হঠাৎ করে আমি সেখানে লাজুকেও দেখতে পেলাম, যে হাত দেখিয়ে রেখেছে ওই বৃদ্ধার দিকে। আমি তার কাছে গিয়ে বললাম, আমি আপনাকে জানি। আপনার দূর সম্পর্কের এক আত্মীয় আপনার কিছু জিনিস আমাকে দিয়ে আপনাকে দেবার জন্য পাঠিয়েছেন। এই নিন পুটুলিটা। হঠাৎ আমি লক্ষ্য করলাম তার পাশ থেকে একটা আলোক রশ্মি উপরে উঠতে উঠতে আকাশে বিলীন হয়ে গেল। আর মনে হলো লাজু যেন আজ মুক্তি পেয়ে গেছে। তার স্বর্গে যাওয়ার পথ আজ যেন সরল হয়ে গেছে। গল্পটি এখানেই সমাপ্ত হলো। মধ্যরা। পরবর্তী কোনো রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন।